যাচ্ছে স্কোরবোর্ডে প্রেজেন্টেড বাই ডিএসই স্পোর্টস। সাথে রয়েছে আমি কাজী মোহাম্মদ আরাফাত এবং আমার সাথে আজকে আছেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক জিসান আহমেদ। জিসান আহমেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্কোরবোর্ডে। কেমন আছেন? ধন্যবাদ। প্রথমত আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ক্রিকেটারদের কল্যাণের গঠন করা হলো, বিপদে তাদের পাশে দাঁড়ানোর নজির নেই কোয়াবের। ন্যাশনাল টিমের বাইরে থাকা প্লেয়ারদের তেমন খোঁজখবর রাখা হয় না এবং অনেক ইস্যু নিয়ে তাদেরকে আমরা সোচ্চার হতে দেখি না, কিন্তু অনেক ক্রিকেটীয় জায়গায় কিন্তু তাদেরকে আমরা সোচ্চার হতে দেখছি। তো সব মিলে আজকে কোয়াব থেকে আমরা শুরু করবো, তারপর অন্য অন্য আলোচনায় যাবো। তো কোয়াবকে কিভাবে দেখছেন? কোয়াব কি আসলে ক্রিকেট বান্ধব বা ক্রিকেটার বান্ধব, নাকি অন্য কোনো বান্ধব হয়ে যাচ্ছে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ? খুবই কঠিন প্রশ্ন। আমার কাছে মনে হয় যে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াব যেই মোটোতে আসলে কাজ করা উচিত, তারা হয়তো বা ওই মোটোতে কাজ করার চেষ্টা করে, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সেটা ব্যর্থ চেষ্টা। কারণ খুব গুরুত্বপূর্ণ সময় দিন শেষে এটা কিন্তু ক্রিকেটারদের ওয়েলফেয়ার। তো ক্রিকেটারদের ওয়েলফেয়ারের জন্য নিশ্চয়ই আমার কাজ করতে হবে, সেই সংগঠনই তারা। কিন্তু দেখা যায় স্পেসিফিক কিছু সময় স্পেসিফিক কিছু মানুষদের ক্ষেত্রে তারা আসলে এই জিনিসটা করে। আমরা দেখলাম যে এম নাজমুল, বিসিবির বোর্ড পরিচালক, তার কথা বলার পর ক্রিকেটাররা এক হয়ে গেলেন, সেটা ওনার ভিন্ন একটা প্রসঙ্গ। ওই সময় আমরা দেখলাম খুবই কথা বললেন। এম নাজমুল ইসলামের কিন্তু দুটো কথা রয়েছে। এক, কোয়াব অ্যাটাক খেলো কখন? যখন তামিম ইকবালকে দালাল বলো তখন। সেকেন্ড টাইম কখন? যখন ক্রিকেটাররা আমাদেরকে কি দিয়েছে এই কথা বলেছিলেন এম নাজমুল ইসলাম। এই দুইবার কিন্তু তারা খুবই ট্রিগার খেয়েছিল। ধরে নেই তারা লজিক্যাল, ধরে নিলাম, আপনি ধরে নেন। অবশ্যই। এখন লজিক্যাল হলো কেন শুধুমাত্র এই দুইবার, বাকিবার কেন আসলে তারা প্রতিবাদ জানায় না বা কেন তারা দাঁড়ায় না? এবারের বিপিএল শেষ, খুবই জঘন্যতম বিপিএল হয়েছে, সেই বিষয়ে না গেলাম, কিন্তু অনেক ক্রিকেটার তো আসলে পারিশ্রমিক পায় নাই। এই কোয়াবের কয়জনকে দেখছেন আপনারা যে তারা সোশ্যাল মিডিয়া গরম করে ফেলছেন? কোনো পোস্ট নাই, কিন্তু কোয়াবের ফেসবুক পেজেও আপনি কোনো পোস্ট পাবেন না। আচ্ছা, ফেসবুক পোস্ট মানে ফেসবুক পেজের পোস্ট বাদ দিলাম, মূল বিষয় আসে যে আপনারা এই বিষয়ে কথা বলেছেন কিনা। এখন আমি কথা বলার পর দেখা যেতে পারে কোয়াবের লোকজন বলবে আমরা কথা বলেছিলাম, কিন্তু যাদের হয়ে কথা বলতাম তারা আসলে বলছে কথা না বলতে। মানে বুঝতে পারলেন কোনটা ইঙ্গিত করলাম? মুস্তাফিজ ইস্যুর পরে যখন আসলে হাইলাইট হয় কেন আপনারা মুস্তাফিজ ইস্যুতে কথা বলেন না, তখন তারা কি বিবৃতি দিয়েছে? আমরা তো কথা বলতে চেয়েছি, মুস্তাফিজ বলে নাই। মুস্তাফিজকে পিছনে নিয়ে তো যখন তামিম ইকবালকে দালাল বলা হলো, তখন কি তামিম বলেছিল আপনাদের কথা বলতে? এটা আমার প্রশ্ন দাঁড়ায়। তো অনেক ক্ষেত্রেই কোয়াবের যেই রোলটা, আমরা অবশ্যই চাইবো যে কোয়াব যাতে ভালো কাজ করে, কিন্তু সেই কাজটা যাতে সার্বজনীন হয়, সবার জন্য হয়। সবার জন্য ইন এ সেন্স ক্রিকেটের জন্য হয়, ক্রিকেটারদের জন্য হয়। এখন স্পেসিফিক যদি দুই একটা ঘটনা, স্পেসিফিক দুই একটা পার্সনের ক্ষেত্রে যদি আপনাদের প্রতিবাদের ভাষা আসে, সেক্ষেত্রেও তো ভাই কুছ তো কারবার হয়। তো আমার কাছে মনে হয় যে আরো অনেক উন্নতি করার জায়গা। অনেক বছর পর কোয়াবের একটা পুনর্গঠন দেখলাম, তো কিন্তু এই টিমের কাজ লক্ষ্য আসলে কি শুধুমাত্রই প্রতিবাদ করা কিনা নির্দিষ্ট কোনো সময়, এটা নিয়ে একটা সন্দেহের জায়গা আছে। আর একটা কথা বলতে হয় যে কোয়াবের যে মূল দায়িত্ব হচ্ছে আপনাদের ওয়েলফেয়ার। কি ওয়েলফেয়ার? হচ্ছে আপনার আমার সার্ভিসটাকে ঠিক রাখা। এখন আপনার আমার সার্ভিস মানে কি? যে কোয়াবের যারা দায়িত্বে তারা পুরো ক্রিকেট মহলের ওয়েলফেয়ারের জন্য তারা ব্যাকগ্রাউন্ড থেকে কাজ করবেন। তো আপনি সেই ব্যাকগ্রাউন্ডে কাজ করেন কিনা? কোয়াবের লোকজন কয়জন আসলে প্রথম শ্রেণীর যে ক্রিকেট, সেই ক্রিকেটে যে ক্রিকেটাররা বঞ্চিত হচ্ছেন, টাকা পাচ্ছেন না, খুব সচেতন আপনারা। এগুলো নিয়ে তো আপনাদের কথা বলতে দেখি না। আপনি যখন রুট লেভেল থেকে ক্রিকেটারদের জন্য উন্নতি সাধন করতে চাইবেন, তখন আপনি হাততালি দেবো, যারে দারুণ কোয়াব। কিন্তু আপনি যখন ন্যাশনাল টিমের বাইরে আপনার কথা বলা দরকার নাই, নির্দিষ্ট কয়েকটা ব্যক্তির এগেনস্টে কথা বললে আপনাদের প্রতিবাদ চলে আসে, এইটাতে আমার খুব সমস্যা। আমার কাছে মনে হয় শুধু আমার না, এটা মনে হয় ক্রিকেট ভক্তদেরই সমস্যা। আপনি সোশ্যাল মিডিয়া দেখলেই বুঝতে পারবেন যে সাধারণ জনগণও আসলে এই বিষয়টাতে খুবই ক্ষোভ প্রকাশ করছেন তাদের উপর। তো আমার কাছে মনে হয় আমরা চাইবো তারা যাতে ভালো কাজ করুক, কিন্তু দিন শেষে তো তারা সেই ভালো ডেলিভার দিচ্ছে না টিল না। একটা বিষয় যে বিপিএল গভর্নিং কাউন্সিল নির্দেশমালা বলছে যে খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত, মানে ফাইনালের আগ পর্যন্ত 75% পরিশোধ করতে হবে। কিন্তু কিছুদিনের মধ্যে আমি দেখি শামীম পাটোয়ারি তার 25% পেমেন্ট পেয়েছেন। তাসকিন আহমেদ, সাইফ হাসান, তাদের হয়তো বা ভিত্তিমূল্য বা তাদের মূল্য 1 কোটি নেওয়া হয়েছে, কিন্তু তারা মাত্র 20 লাখ পেয়েছেন। এখন এটা যদি যে বিপিএল গভর্নিং কাউন্সিল 2 কোটি টাকা যে রেখেছে, এখান থেকে যদি তাদেরকে পেমেন্ট দেওয়া হয়, তাহলে তারা শুধুমাত্র ভিত্তিমূল্যটা পাবে, তাদের যে ভিত্তিমূল্য দেওয়া হয়েছিল। এই ক্ষেত্রে কোয়াব নিশ্চুপ। এটা কি ক্রিকেটের ক্ষতি হলো কিনা? এরপর কি কোনো ক্রিকেটাররা ডিরেক্ট সাইনে যেতে তারা কি সাহস করবে কিনা? আমি ঘটনাটা একটু বিস্তারিত বলি। বিষয় হচ্ছে এই যে পেমেন্ট না পাওয়ার বিষয়টা, এবারের বিপিএল এ চট্টগ্রাম যে দলটা রিল্যাক্স, কারণ কি?
কারণ বোর্ড থেকে তাদের দায়িত্ব নেওয়া হয়েছে, তাদের বিষয়টা বোর্ড একদম পরিশোধ করে দিয়েছে। রাজশাহী ওয়ারিয়র্সও পরিশোধ করে দিয়েছে আমি যতদূর পর্যন্ত খবর পেয়েছি। ফাইনাল। তো ঢাকার বিষয়টা কি, ঢাকাকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া আপনি দেখবেন টুকটাক কন্ট্রোভার্সি আছে। আমি বলছি না যেগুলো সব সত্য, বাবা সবগুলো মিথ্যাও ধরা নাই, কারণ যা ঘটে তার কিছু হলে রটে। তো ঢাকার অনেক প্লেয়াররাই পাননি, এর উপর ঢাকার মালিকের ফোন চেকের বিষয়টা তো আসলে পুরো বাংলাদেশের মানুষজন জানে যারা ক্রিকেট ফলো করে আর কি, যে ফিক্সিং সন্দেহ হয়তো বা তাকে অ্যাপ্রোচ করা ছিল, সেটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আমি জানি না। সাইফ হাসানকে চার্জ করা হয়েছিল। তো কিছু না কিছু একটা তো হয়েছিল সেখানে, যার কারণে এই দলটা এমনিতেই চাপে। এখন পারিশ্রমিকের বিষয় হচ্ছে, যেই দলটাকে নেওয়া হয়েছে সেই দলের মালিকানা যাদের, সেই দল তো আগে কমিটমেন্ট দেওয়া উচিত প্লেয়ারদের নিবে কিনা। আপনি দেখেন ঢাকা দল যখন বিপিএলে আসলো, ওমা তাদের অসাধারণ টিম বাস, অসাধারণ গান, জার্সি সুন্দর, এগুলো নিয়ে কিন্তু খুব আলোচনা, খুব পজিটিভিটি। বিপিএল শেষে তারা পারিশ্রমিক পাচ্ছেন না। তাইলে এই যে প্রফেশনালিজম আমি দেখালাম বিপিএল শুরুর সময়, আরে আমাদের মতো প্রফেশনালিজম কারো নেই, দিন শেষে কিন্তু ওই কাজটা তারা করেনি। আর আরেকটা বিষয় হচ্ছে ডাইরেক্ট সাইনিং এর বিষয়। ডাইরেক্ট সাইনিং আমার মনে হয় না যদি এরকম জিনিসটা হয় যে কি রে ভাই, চট্টগ্রাম টিম নিল, সেই টিম বিসিবি দায়িত্ব নিয়ে ফেললো, পরে সেই টিমের সবাই এখন পেমেন্ট পেয়ে গেছে, আমরা পাই নাই। তার মানে আমাদের দুইটা কাজ করতে হবে, এক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে টিম নিয়ে খেলতে হবে, মজা করছিলাম যেটা আসলে সম্ভব না। দ্বিতীয়ত এমন এক টিমে খেলা যে টিমে আমাকে, কারণ বিপিএল তো 5 বছরের চুক্তি হিসেবে এখন শুরু হয়েছে, সেক্ষেত্রে ওইটা নেগোসিয়েট করা যে আমাকে 5 বছরের জন্য নেওয়া, মানে 1-2 বছরের জন্য হলে কি হয় যে সে অথবা পেমেন্ট পায়নি। আরেকটা বিষয় আছে, এই বিষয়ে একটা ক্লিয়ার হওয়া দরকার। এমন হতে পারে যে বিপিএল এর মালিক পক্ষ একটা ক্রিকেটারকে নিয়েছে কিন্তু ফুল পেমেন্ট দেয় নাই, এটা হতে পারে যে তাকে মানে খন্ড খন্ড করে দেওয়া হবে। কারণ টিম মালিক পক্ষ ধরেন আপনাকে দলে নিল, সে প্ল্যানগুলো যেহেতু 5 বছর আছোই, তোমাকে আমি ধীরে সুস্থে দিয়ে দিব, এইটাও কিন্তু এক ধরনের লজিক্যাল বিষয়। তো টিম তাকে কিভাবে নিয়েছে, তাকে কি 1 সিজনের জন্য নিয়েছে কিনা সেটাও ম্যাটার করে। কিন্তু কোয়াবে যে প্রশ্নটা এবং নিলামের বিষয়টা, সেটা হচ্ছে আমি এটা বললাম যে যখন আসলে প্রয়োজন ক্রিকেটারদের তখন কোয়াব থাকে না। অথচ খেয়াল করে দেখবেন এই সাইফ হাসানকে কিন্তু তামিম ইকবালকে দালাল বলার কারণে মেহদেসের মিরাজ এবং মোহাম্মদ মিথুন যে প্রেস কনফারেন্সে এসেছিলেন, সেই প্রেস কনফারেন্সে কিন্তু তিনিও ছিলেন। তাহলে মোহাম্মদ মিথুন এবং সেই বাকি দলেরা এখন কোথায়? তারা যারা ক্রিকেটাররা যারা পেমেন্ট পায় না, সেই পেমেন্টের জন্য কেন প্রতিবাদ তুলছে না? মানে মোহাম্মদ মিথুনের এখন ক্যারেক্টারটা কি, মানে তার রোলটা কি এখন? যদি তার প্রতিবাদ করতেই মন চায়, সে তো প্রেসিডেন্ট কোয়াবে, তার দায়িত্বটা তো বেশি। অ্যাটলিস্ট আপনি দায়িত্ব পালন করতে না পারলেও অ্যাটলিস্ট ওই বিষয়ে কথা বলেন, সেই কথাটা বলাটা খুব গুরুত্বপূর্ণ। আপনি ফেসবুক স্ট্যাটাস দিতে পারবেন না, আপনি একটা জায়গায় আছেন, ভালো কথা। আপনি প্রেস কনফারেন্স ডাকেন, আমাদের এই ক্রিকেটারদের বকেয়া বাকি আছে, বকেয়া দিতে হবে, সাধারণ মানুষ তখন আপনাদের সাপোর্ট করবে। বিপিএল গভর্নিং কাউন্সিলে আপনারা ডিরেক্ট প্রতিবাদ জানেন, আপনারা যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বে আপনারা ব্যর্থ হচ্ছেন। আরেকটা বিষয়, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, মানে নিউজটা কতটা সত্য তা এখনো শিওর হতে পারেনি, যে কবের প্রেসিডেন্টই ফুল পেমেন্ট পায়নি। মানে এটা শোনা কথা, এখন বোঝা যাচ্ছে যে আসলে কি, যেহেতু ঢাকা ক্যাপিটালস অনেক কিছু শোনা যাচ্ছে, তো এইটাও কতটা সত্যি হতে পারে বলে মনে হচ্ছে, যেহেতু এই নিউজের কোনো এক্সাক্ট ভিত্তি আমরা পাইনি। আমরা শুনছি যে হয়তো তিনি 25% 50%, তাই তিনি সম্পূর্ণ পেমেন্ট তিনি পাননি এখনো মোহাম্মদ মিথুন, তিনি কবের প্রেসিডেন্ট, এবং তিনি চুপ আছেন বাকি যেসব খেলোয়াড়দের তাদের পেমেন্টের ইস্যুতে। আমি একটা কমেন্টের কথা বলতে চাই। যখন মোহাম্মদ মিথুনের পেমেন্ট না পাওয়ার বিষয়, আমি সোশ্যাল মিডিয়া দেখছিলাম, কমেন্ট পড়লাম যে একটা কমেন্ট এরকম ছিল, র্যান্ডম কেউ হয়তো কমেন্ট করেছে যে উনি তো খেলেন ফিক্সিং করে এমন একটা দলে, ওই দলে আসলে ফিক্সিং করার থেকে যে টাকা আছে লাভবান উনি হন, সেই লাভবান হওয়ার যে টাকা, সেই টাকা পেলে মূল পেমেন্ট পাওয়া তো দরকার নেই। মানে একজন কমেন্ট করলো আর কি এরকম। এমন কথা সেটা হয়তো মজা করে বলেছে, বা মোহাম্মদ মিথুনের উপর তার একটা ক্ষোভ আছে এই কারণে বললো। বাট দিন শেষে দেখেন এখন কিন্তু তার স্ট্যান্স, মানে তার পায়ের মাটি শক্ত না, নরম। আপনি কয়েকদিন আগে খুব প্রতিবাদ সোচ্চার, এখন নিজেই পেমেন্ট পান নাই। তার মানে আপনি দলের সাথে আপনার ওই নেগোসিয়েশনটা হয়নি, সে তো ক্যাপ্টেন ছিল দলে। তার মানে আপনি কোয়াবের প্রেসিডেন্টকে দলে নিলেন, কোয়াবের প্রেসিডেন্ট দলের আবার অধিনায়ক, সে অধিনায়ক পেমেন্ট পায় নাই, এবং সেই অধিনায়ক এখন আবার এটা নিয়ে কথা বলছে না। মানে ধরেন মোহাম্মদ মিথুন কোয়াবের প্রেসিডেন্ট, সেই ট্যাগ বাদ দিয়ে অ্যাজ এ ঢাকা ক্যাপিটালস প্লেয়ার, ভাই আমি পেমেন্ট পাইনি, প্রতিবাদ জানান, সাধারণ জনগণ তো আপনার সাপোর্ট করবে। আপনারা যখন প্রতিবাদ জানানোর কথা তখন জানান না দেখে সাধারণ জনগণ আপনার সাপোর্ট করে না, আবার সাধারণ জনগণ যখন সাপোর্ট করে না তখন আপনারা মিডিয়ার সামনে এসে বলেন দর্শকদের ভুল বোঝানো হচ্ছে। তো সব আর নোয়াখালীর বিষয়টা কিন্তু অন্যরকম, কেউ খাবে তো কেউ খাবে না, মানে কেউ সম্পূর্ণ পেমেন্ট পেয়েছেন, আবার কেউ কি অল্প কিছু, কেউ হাফ, কেউ
পানি নেই বা এমন কিছু একটা বলা শোনা যাচ্ছে। তো নোয়াখালী নিয়ে অনেক কিছু গুঞ্জন শোনা যাচ্ছে এবং একটা প্রতিবেদন কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে ফিক্সির কিছু একটা গন্ধ পাওয়া যাচ্ছে এই দলটাকে ঘিরে। সত্যমিত্র এখনো তদন্তাধীনে আছেন। তো এই নোয়াখালী নতুন দলটাকে নিয়ে এত কেন লাড়াচাড়া চলছে? মানে ধরেন নোয়াখালী দলটা বিপিএল এ যে কটা দল ছিল আপনি কিন্তু একেবারে দুর্বলও বলতে পারবেন না, না। ঠিক না? আবার 1-2 এর মধ্যেও নাই, মানে বিপিএল শুরুর কথা বলছিলাম। তো মোটামুটি একটা দল, ধরেন বিলো অ্যাভারেজে ধরলাম, বিলো অ্যাভারেজ একটা দল টানা 6টা ম্যাচ হারতে পারে না ভাই। মানে এইটাই সাধারণ দর্শকদের কাছে আরেক খটখটকারী, কেন 6টা ম্যাচ হারলো, তার মানে কি এখানে ফিক্সিং এর গন্ধ আছে কিনা। মানে প্রায় আমরা শুনে থাকি মুম্বাই ইন্ডিয়ান্স ফিক্সিং করে, প্রথম 6-5-6টা ম্যাচ একসাথে টানা হারে পরে জিতে। মানে এটা আমাদের তো কোনো প্রমাণ নেই, মানে সাধারণ দর্শকরাই বলে, ইন্ডিয়ান ফ্যানরাই বলে এই বিষয়গুলো। তো বিষয় হচ্ছে হুট করে একটা নতুন দল এসে যখন 6টা ম্যাচ হারবে, এবং এই ম্যাচ হারের কারণ খুঁজতে গিয়ে আপনি একটা রিপোর্টের কথা বলেন, রিয়াসাত আজিম ভাই উনি আসলে করেছেন, অসাধারণ একটা রিপোর্ট মনে হয়েছে, সত্য মিথ্যা জানি না, বাট মানে দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে বললে খুবই দারুণ একটা রিপোর্ট ছিল সেটা। এবং সেখানে কিন্তু যেই ইস্যুটাকে হাইলাইট করা হয়েছে সেটা হচ্ছে ফিক্সিং, এবং কিছু ক্যারেক্টারকে নাম উনি মেনশন করেছেন যারা এইটাকে বড় পরিসরে আসলে চালাচ্ছেন। সত্য মিথ্যা আমি জানি না বিষয়টা। তো যা আমি সবসময় একটা কথা বিশ্বাস করি আরাফাত, যে যা ঘটে তার কিছু হলেও রটে, মানে 1% চান্স থাকে। তো আমার কাছে মনে হয় যে এই নোয়াখালীর মতো দলগুলো মানে নেক্সট ইয়ারের দল পাই কিনা আমার সন্দেহ আছে। আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো বলেছে যে 5 বছরের জন্য দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ওই মালিকানা বাদ দিয়ে নতুন কেউ হয়তো মালিকানা নিতে পারে। তবে আমার প্রেডিকশন হচ্ছে বর্তমানে যারা নোয়াখালীর মালিকানার দায়িত্ব আছে তারা নেক্সট ইয়ারে নোয়াখালীর দায়িত্বে থাকতে পারবেন না বলে আমার মনে হয়। তো সব মিলে যে আরেকটা বিষয়, আজকে কিছুক্ষণ আগেই 31 জানুয়ারি যে বিসিবি একটি সিদ্ধান্ত জানিয়েছে যে আহ, গণমাধ্যম কর্মীর স্টেডিয়ামে ঢোকার একটি প্রবেশানিষেধ রয়েছে এবং কিছু পয়েন্ট দেওয়া হয়েছে। তো এই যে বিসিবির একটা পদক্ষেপ, এটা কোন দিক থেকে আপনি দেখছেন? মানে এই জিনিসটা কিরকম হতে পারে? আমার কাছে মনে হয় যে, মানে আইরনি করে বলতেছি, আমার কাছে মনে হয় যে ক্রিকেটাররা কমপ্লেন করছে, কারণ রিসেন্ট কয়েকদিন তো খেলা হচ্ছে না, আমরা গণমাধ্যম কর্মীরা ক্রিকেট খেলছি সেখানে, অথবা তারা বলেছে বোর্ডকে যে আরে আমাদের খেলা নেই এখন, গণমাধ্যম কর্মীরা গণমাধ্যমে নিজেদের ব্যাটিং বোলিং দেখাচ্ছে, আমাদের তো ওয়ার্ল্ড কাপ খেলতে পারলাম না। জাস্ট জোকিং। আমার কাছে মনে হচ্ছে যে এই যে সিদ্ধান্তটা, এটা কিন্তু মানে খুবই ডিফিকাল্ট একটা সিদ্ধান্ত ছিল বিসিবি। এটাকে দুই পক্ষতে বলা যায়। প্রথম হচ্ছে দর্শকরা এখন সে আগের মতো নেই, আগের মতো নেই ইন সেন্স 5 বছর আগে দর্শকরা যে ধরনের কন্টেন্ট দেখতে চাইতো এখন তারা সেই ধরনের কন্টেন্ট দেখতে চায় না। ওই যে আমি বলছিলাম যে ক্রিকেটারদের জুতার রঙের সাথে মোজার রং মিলছে কিনা, তাদের ড্রেস কোড ঠিক কিনা, চুলের কাটিং কিরকম, তার বউ সুন্দর কিনা, এই ধরনের কন্টেন্ট অনেক বেশি। হেঁটে আসলেন, রিক্সা দিয়ে গেলেন, এই ধরনের কন্টেন্ট বেশি হয়, এবং সোশ্যাল মিডিয়াতেই দর্শকরা সেখানে কমেন্ট করে একদম ভাষায় ফেলেন। এখন এইগুলো কিন্তু একটু বন্ধ হবে এখন এই সিদ্ধান্তের পরে, যেহেতু বিসিবি বলে দিয়েছে যে ম্যাচ ডে, প্রেস কনফারেন্স আমরা যদি দাওয়াত না দিই, ট্রেনিং সেশন ছাড়া আর আসা যাবে না। তো ওই দর্শকরা আসলে বলেন আরে এইগুলো কি ধরনের কন্টেন্ট বানান। দেখেন দিন শেষে আমি একজন গণমাধ্যম কর্মী, আমি কিন্তু এগুলো বানাই, এই যে আমি বলছি আমরা বানাই, তো আমি কিন্তু যারা বানায় তাদেরকে ছোট করছি না, বাট বিষয় হচ্ছে দর্শকরা এখন ভাই সেটা রিসিভ করতে চাইছে না, এটা হচ্ছে বড় কথা। তো আমার কাছে মনে হয় এতে একটু হলেও এটা কমবে। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখানে সিকিউরিটি বিষয়টা মেনশন করেছে, আমার কাছে মনে হয়েছে যে এইটা একটু তারা রং করেছে। আপনি ডাইরেক্টলি বলেন যে আমরা এই কারণে গণমাধ্যম কর্মীদের এই দিন ছাড়া থাকতে দিব না, ঢুকতে দিব না, তাহলে দর্শকদের সাথে আপনাদের ট্রান্সপারেন্সিটা থাকতো। কারণ আমিনুল ইসলাম বুলবুল বারবার একটা কথা বলেন, আমরা তো দর্শক জন্য খেলি। এই ওয়ার্ল্ড কাপ প্রসঙ্গে যখন আমি নিজে প্রশ্ন করেছিলাম তখনও সেই কথা বলেছে যে আমরা তো দর্শক জন্য খেলি, ওয়ার্ল্ড কাপ ওরা যাই হোক বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের। তো ফ্যানদের কাছে আপনি পরিষ্কার করেন, আপনি যদি এটা বলেন যে সিকিউরিটি ইস্যু আছে এই দিনে খেলবো না, তাহলে কিন্তু দর্শকরা মূল মেসেজটা ধরতে পারলো না। তাহলে এই দর্শকরা তাদের বলবে আরে নিশ্চয়ই বিসিবির ঝামেলা ধামাচাপা দেওয়ার জন্য এগুলো করছেন। এই যে আপনি জানেন যে ফেক নিউজ ছড়ানো হলো, পুরো সোশ্যাল মিডিয়া ছড়ানো হলো যে আমিনুল ইসলাম বুলবুল ভাই এক রাতের মধ্যে অস্ট্রেলিয়া এক রাতের মধ্যে তার বিপক্ষে একটা নিউজ হলো যেটা আসলে প্রচুর ভাইরাল হয়, পরে সেটা বিসিবি ক্লিয়ার করে। এখন এই জিনিসগুলো হওয়ার পর গণমাধ্যম কর্মীদের বা গণমাধ্যমকে ডাইরেক্ট একটা নেগোসিয়েশনের মাধ্যমে বলা যে আপনারা এগুলো করবেন না, নিজস্ব একটা মানে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য কিছু স্টেপ নেওয়া দরকার, সেটা নিতে ব্যর্থ হয়েছেন আমার কাছে মনে হচ্ছে বিসিবি। এবং আরেকটা ব্যর্থতার জায়গা বলবো যে আপনারা কেন এটা বললেন যে সিকিউরিটি ইস্যু। এখন তো যারা নিন্দুক, যারা আপনাদের দেখতে পারে না, এই বোর্ডকে দেখতে পারে না, তারা তো এটা বলবে নিজেদের ধামাচাপা দেওয়ার জন্য আপনারা এখন গণমাধ্যমকে ঢুকতে দিবেন না, তারা ভয় পেয়েছেন।
এটা তো আসলে মূল মেসেজ না। আপনি বলে দেন যে গণহারে যে ধরনের কন্টেন্ট বানাচ্ছেন এটা আমরা এজন্য আমরা অফ করে দিয়েছি, ক্রিকেটাররা অস্বস্তিতে আছেন। মানে আমি বুঝে আরাফাত, মানে যদি এইভাবে বিবৃতি আসতো, ক্রিকেটাররা বলে দিয়েছে প্রতিদিন না আসতে, তারা বিপদে বোধ করেন। একটা ক্রিকেটার সে রিক্সা দিয়ে বিসিবিতে ঢুকতেই পারে না, বিসিবিতে তার কাজ থাকতে পারে, সে ফোন টিপতে গেলেও যদি সেটা ভিডিও হয় তখন সে কিন্তু একটু অস্বস্তিতে পড়বেন। আপনি এভাবে বলেন, ডাইরেক্ট এসে মানে প্রেস রিলিজ দেন কিংবা ডাইরেক্ট বলে দেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গণমাধ্যম কর্মীদের এই দিন ছাড়া আমরা ঢুকতে দিব না, কারণ ক্রিকেটাররা চায় না। পুরো দর্শক খুশি, দর্শকরা এই ক্রিকেটারদের হাততালি দিবে, দর্শকরা এই ক্রিকেটারদের বলবে সাবাস, জীবনে তোমরা এবার প্রথমটা ভালো ডিসিশন নিছো। তো আমার কাছে মনে হয় অনেকাংশেই পজিটিভ, বাট নেগেটিভ যেটা বললাম মানে সিকিউরিটি ইস্যুটা না বলে ডাইরেক্ট বললে বেশি ভালো হতো আই গেস। এবং আমার কাছে মানে দর্শকরা বেশি খুশি হবে যখন আর ওই ধরনের কন্টেন্ট কম কম হওয়ার চান্স আছে। তা এইসব বিষয়ে যে আমরা কিছু মানে ইদানিং আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে আমরা দেখছি মানে হুটহাট নিউজ হচ্ছে, এই তিনি অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন, তাকে নিয়ে আবার অ্যালেক্স মার্শেল তদন্ত করছে। রিসেন্টলি আমিনুল ইসলাম বুলবুল জিডিও করলেন। আমিনুল ইসলাম বুলবুলকে কি প্রশ্নবিদ্ধ করা সহজ? মানে সব তীর কেন তার দিকে চলে যায় হঠাৎ করে? সেদিন একটা কন্টেন্ট দেখলাম, আপনি নিশ্চয়ই দেখছেন মনে হয় সোশ্যাল মিডিয়াতে, একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনাকে এই ক্ষমতা দিলে আপনি কি করবেন, বললো অমুক দেশে আমি বোমা মেরে দেবো। পরে বললো তাহলে কি হবে, বাকিরা ডক্টর ইউনূস বুঝবে। এন্ড বিষয় হচ্ছে ইন্টারিম এত প্রেসারে, দিন শেষে আমিনুল ইসলাম বুলবুলেরও মেয়াদ কয়দিন আছে সেটা আমি আপনি ভালো মতো জানি বা জানিও না। 12 তারিখে নির্বাচনের পরে কোনো একটা দল আসবে, দলে তো একটু হলেও প্রভাব বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকে। এটা আমরা যখন পাবন ভাই ছিলেন তখন আমরা স্পষ্ট বুঝেছি যে সরকার একটা মানে প্রেশার থাকে বা নিজেদের দলকে বা দলের কর্মীদেরকে বিসিবিতে ঢোকায়, হোয়াট এভার। তো আমিনুল ইসলাম বুলবুলের মেয়াদ কিন্তু বেশি দিন নেই। এখন কথা হচ্ছে 12 তারিখ নির্বাচনের পরে হুট করে তার ক্রিকেট বোর্ড চেঞ্জ হবে না। যখন দেখবেন যেই পক্ষ চাচ্ছে না আমিনুল ইসলাম বুলবুল থাকুক, তারা নির্বাচনের পরে তো এটা নিয়ে আলোচনা করতে হবে। এজন্য এখন থেকে তারা এটা করার চেষ্টা করছেন। এখন দেখেন, আমি কিন্তু তাদের এই চেষ্টাকে ভুল সঠিক বলছি না, তিনি অনেক কিছু করতেই পারেন, তাদের কাছে সেই তথ্য থাকতেই পারে। বাট আমার কাছে মনে হচ্ছে কারণ এইটাই যে আমিনুল ইসলাম বুলবুলের মেয়াদ শেষ হচ্ছে, নির্বাচনের পার্সপেক্টিভ থেকে বলছি, এই কারণে তার উপর একটা প্রেশার করা হচ্ছে। আর এবং আমার কাছে মনে হয় অনেক গণমাধ্যম বা গণমাধ্যম কর্মীরাই আমিনুল ইসলাম বুলবুলের বিপক্ষে যাচ্ছেন। এখন সেটা লজিক্যাল হতে পারে, এখন যদি লজিক্যাল মানে আপনারা অন্যায় করেন, আমি যদি আপনার বিপক্ষে, সেটা কিন্তু লজিক্যাল, সেটাতে আমি খারাপ কিছু করি নাই। তো ওই গণমাধ্যম কর্মীরা হয়তো বা বিপক্ষে গেছেন, তারা হয়তো ভালো কিছু করেছেন, কিন্তু আমার কাছে মনে হয় স্পেসিফিক রিজন থাকা দরকার। মানে এক রাতে একটা লোক অস্ট্রেলিয়া চলে যায়, মানে রাতে চলে, ভোরে দেখলাম যে এটা বুলবুল সাহেব অস্ট্রেলিয়ায়, সকালে তিনি মাঠে, আবার বলছেন যে আমি রিটার্ন টিকিট ছাড়া। রিটার্ন টিকিট। তো আমার কাছে মনে হয় যে আমিনুল ইসলাম বুলবুল শুধু একটা জিনিসই পেয়েছেন, দর্শকদের ভালোবাসা এবং মিডিয়ার তার উপর ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। সাধারণ দর্শকদের মনে কি এই প্রশ্ন জাগে না যে আমরা সবাই আমিনুল ইসলাম বুলবুলের পক্ষে আছি, তাহলে গণমাধ্যম এবং কেন গণমাধ্যম কর্মীরা আমিনুল ইসলাম বুলবুলের বিপক্ষে? ডাল মে কুচ কালা হ্যায়, নিশ্চয়ই এখানে কোনো সমস্যা আছে। তো আমার কাছে মনে হয় আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে আমার কিছু বলার নেই। দিন শেষে আমি একজন গণমাধ্যম কর্মী, আমার গণমাধ্যমের হয়ে কাজ করা লাগে। তো আমি একেবারেই এখানে এসে আমি আমার নিজস্ব ফিলোসফি বলছি, যে আমার মনে হচ্ছে যে ফিলোসফিক জায়গা থেকে আমিনুল ইসলাম বুলবুল অনেক বেশি প্রেশার আছেন। দেখেন, তার সমালোচনা কিন্তু আপনি করবেন, তার অনেক কাজ ঠিক নাই, আপনি সেগুলো কথা বলেন, আপনি ঘরোয়া ক্রিকেট নাই, এই নাই, ওই পেমেন্ট পান নাই, বিপিএল সুন্দর হয় নাই, ঠিক আছে, ঠিক না, যে অনেক টপিক আছে, আপনি সেই টপিকগুলো নিয়ে তাকে অনেক বেশি প্রেশার করেন। কিন্তু ওই টপিকগুলো বাদ দিয়ে এমন কিছু টপিক এনে আমিনুল ইসলাম বুলবুলের চেয়ারটাকে, তার পায়ের নিচের মাটিকে নরম করার যে চেষ্টা, আমি এটার বিপক্ষে। আর একটা বিষয় হচ্ছে ইলেকটেড বডিকে খুব সহজেই সরানো সম্ভব কিনা। আমিনুল ইসলাম বুলবুল সব এই বর্তমান যে বোর্ড রয়েছেন তারা কিন্তু ইলেকটেড, তারা কিন্তু নির্বাচনের মাধ্যমে তারা কিন্তু এই বোর্ডে এসেছেন। তো এখন কি মনে হয় হুট করে কোনো একটা জাদুর কাঠির নাড়াতেই কি এই ক্রিকেট বোর্ড বদলে যেতে পারে কিনা? যেমন ফারুক আহমেদের সময় আমরা দেখি হঠাৎ করে তিনি উদাও হয়ে গেলেন, আমিনুল ইসলাম বুলবুল চলে আসলেন। পরবর্তীতে আর নির্বাচন নিয়ে কেউ কেউ বলছে এই বোর্ড অবৈধ, কেউ মানতে চাচ্ছেন না। তো এমন কোনো জাদুর কাঠি কি নড়তে পারে যে এই জিনিসটা হয়ে গেল? প্রথমত আমার কাছে যেটা মনে হয় যে আমিনুল ইসলাম বুলবুল এবং তার বোর্ড কয়দিন থাকে, নির্বাচনের পরে পরই কিন্তু আরাফাত, আমি একটু আগে বললাম যে একেবারেই নির্বাচনের পরই আপনি দেখবেন না যে বোর্ড সরে গেছে, একটু সময় নিবে। কারণ ক্রিকেট তো ইন্ডিভিজুয়াল একটা প্রতিষ্ঠান, এখানে আসলে গভর্নমেন্টের ওরকম একটা প্রভাব থাকে না। রিসেন্টলি থাকছে, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আমার কাছে মনে হয় যেই সরকারি আসুক না কেন, আমিনুল ইসলাম বুলবুল 2-3 মাস থাকবেন ন্যূনতম। এরপর কলকারখানা নেড়ে পেছন থেকে কেউ হয়তো বা তাকে চেঞ্জ করার চেষ্টা করতে পারেন, সে সরে যেতে পারে পলিটিক্যাল একটা ইনভলভমেন্টের কারণে। কিন্তু আমার কাছে মনে হয় কঠিন হবে,
কিন্তু বাংলাদেশের কাছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এগুলো কোনো ব্যাপার না। ফারুক আহমেদ হুট করে আসলেন, হুট করে চলে গেলেন। এখানে অনেক লজিক দেখাতে পারেন, আবার অনেক ইললজিক্যাল জিনিসও দেখাতে পারেন। সো বাংলাদেশ ক্রিকেট তো অনেক কিছু সম্ভব। বাট একটা কথা বলে রাখি, আমিনুল ইসলাম বুলবুল যদি নির্বাচনের পরে 1-2 মাস পরে চলে যায়, সাধারণ দর্শকরা আজীবন তার মনে রাখবে। তো অনেক কিছু যাওয়ার আছে এখন কথা হচ্ছে যে আরেকটা যে ভিন্ন টপিক, আমরা ওয়ার্ল্ড কাপে যাচ্ছি না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি নিজস্ব একটি টুর্নামেন্ট চালু করে যাচ্ছেন 5 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। এটা কি ইম্প্যাক্ট ফেলবে? আরেকটা বিষয় হচ্ছে যে বিশ্বের প্রতিটা ক্রিকেটীয় দল কিন্তু একটা একটা করে তারা ধাক্কা খায় এবং তারপর ফিডব্যাক করে। আমরা বিভিন্ন দলের ক্ষেত্রে দেখেছি। বাংলাদেশ এই যে বিশ্বকাপ নিয়ে একটা ধাক্কা খেলো, কি মনে হয় বাংলাদেশ কিভাবে এটার ব্যাকফায়ারটা করবে? বাংলাদেশ বা বাংলাদেশের নতুন যে বাংলাদেশের অবকাঠামো, ক্রিকেট অবকাঠামো কেমন দেখছেন? কি মনে হয় কিভাবে চেঞ্জে আসতে পারে বাংলাদেশ ক্রিকেটে? এই ধাক্কাটা বাংলাদেশ কিভাবে সামলাবে? রুবেল হোসেনের অসাধারণ ইয়র্কারে আমরা ইংল্যান্ডকে বিশ্বকাপে হারিয়েছিলাম। ওই বিশ্বকাপের পর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কিন্তু নিজেদের ঢেলে সাজিয়েছে। কেননা সে সময় ইংল্যান্ড দল বাংলাদেশের মতো একটা দলের কাছে যে হার এসেছে ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে, রুবেল হোসেন বাংলাদেশ নকড আউট, ইংল্যান্ড আউট অফ দ্য ওয়ার্ল্ড কাপ, ওই কমেন্ট্রির ওই একটা লাইন কিন্তু পুরো ইংল্যান্ড ক্রিকেটকে বলতে দিয়েছে। আপনি দেখেন 2015 সেই ইংল্যান্ড 2019-এ কি হয়ে গেছে। এই যে আমূল পরিবর্তনটা, আপনি না আরাফাত যতক্ষণ ট্রিগার্ড হলে আপনি পজিটিভ ওয়েতে ভালো কিছু করতে পারবেন। বাংলাদেশ ক্রিকেট দলের কথা বলতে গিয়ে আমি কিন্তু ক্রিকেটারদের কথা বলছি। কারণ এই ক্রিকেটাররা যদি নিজেদের মধ্যে ওই জেদ টানেন যে আমরা যেতে পারিনি, আমরা নেক্সট ওয়ার্ল্ড কাপ, সেটা টি-20 হোক, এশিয়া কাপ হোক কিংবা ওয়ার্ল্ড কাপ হোক, হোয়াট এভার যে টুর্নামেন্ট হোক, কোনো বৈশ্বিক টুর্নামেন্ট হোক, সেই টুর্নামেন্টের ট্রফি নিয়ে আসবো। কোনো ভালো খেলার বয়ানবাদ, ভালো খেলার জন্য যাচ্ছি এগুলো না, ট্রফি নিয়ে আসবো, এই জুনুন যদি নিজেদের মধ্যে থাকে, ওই চেষ্টা যদি থাকে, তাহলে বাংলাদেশের মানুষ খুশি হবে। ওই টুর্নামেন্ট থেকে তাদের একটা আলাদা পাওয়া হবে। আর একটা বিষয় হচ্ছে, এই যে বিসিবি বিশ্বকাপের সময়টাতে এর আগে একটা টুর্নামেন্টের আয়োজন করেছে, আমার কাছে মনে হয় এটা খুব ভালো উদ্যোগ। কারণ ক্রিকেটাররা খেলার মধ্যে থাকবেন, দর্শকরা বাংলাদেশ ক্রিকেটারদের দেখবেন। কারণ দেখা যায় দর্শকরা নিজেরাই অলরেডি বলা শুরু করে দিয়েছেন, আরে বিশ্বকাপের সময় তো আমরা কিছু করতে পারবো না, আমাদের জন্য কি রাখছেন? বিসিবি কিন্তু টুর্নামেন্টের আয়োজন করেছে দর্শকদের কথা মাথায় রেখে, এবং এটা ক্রিকেটাররাও লাভবান হবে আমার কাছে মনে হয়। এটা প্রচারণাও গণমাধ্যম কর্মীরা, গণমাধ্যম ভালোভাবেই করবে আমার কাছে, এটা মনে করি আর কি। তো দিন শেষে এই টুর্নামেন্ট বড় কোনো টুর্নামেন্ট না রাখার, কিন্তু এই টুর্নামেন্টটা ইম্প্যাক্টফুল। দেখবেন অ্যাটলিস্ট যদি আমরা তো খেলছি না, যদি বিশ্বকাপ হয় তাহলে বিশ্বকাপ বাংলাদেশের মানুষ তো বয়কট করবেই। কয়েকটা ম্যাচ বাদে বেশিরভাগ ম্যাচই বয়কট করার চান্স আছে। আর বাকি ম্যাচগুলোতে দেখবেন ইন্ডিয়াকে বোলিং করতেছে বাংলাদেশের মানুষজন। ইন্ডিয়া কোনো ম্যাচে হারলে দেখবেন সোশ্যাল মিডিয়া গরম, কিন্তু ওয়ার্ল্ড কাপের অন্য কোনো ম্যাচ দেখবে না বাংলাদেশের সাধারণ জনগণ। তো ওয়ার্ল্ড কাপের না খেলাটা অবশ্যই ক্রিকেটের জন্য ধাক্কা। বাট এটা আমার বলতেই হবে, এই যে এই ডিসিশনের কারণে ক্রিকেটারদের মধ্যে মানে আমূল পরিবর্তন দরকার। ঠিক আছে? তো ক্রিকেটাররা যদি নিজেরা মনে করে যে আমরা নতুন কিছু করতে চাই, পরিবর্তন আনতে চাই, পরিবর্তন কি খেলার মাধ্যমে, ট্রফির মাধ্যমে। আপনি ট্রফি ছাড়া হবে না। আপনি দেখেন সেদিন মাসুমা সাবিনারা ট্রফি নিয়ে আসছে। আপনার কাছে মনে হতে পারে আরাফাত যে এটা চারটিখানি কথা না। অবশ্যই। কেননা একই টুর্নামেন্ট, সাফ ফুটসাল টুর্নামেন্ট 2026, সেখানে ছেলেরাও কিন্তু ছেলেদের টুর্নামেন্ট খেলছে, কিন্তু বাংলাদেশের ছেলেরা সেখানে পঞ্চম হয়েছে, মেয়েরা হয়েছে প্রথম। ফাইনালে 14-2 গোলের ব্যবধানে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে, প্রথমবার ফুটসাল খেলতে যাওয়া একটা দল। গ্রুপ পর্ব পার করার পর তারা ভারতকে 3-1 গোলে হারিয়েছে, ট্রফি নিয়ে আসছে ভাই। সেটা যে টুর্নামেন্টই হোক, আপনার এইভাবে ট্রফি নিয়ে আসেন, বাংলাদেশের মানুষজন আপনার জন্য পাগল হয়ে যাবে। এখন বাংলাদেশের মানুষজন ট্রফি ছাড়া কিছু দেখতে চায় না। ভালো খেলার দিন শেষ, ম্যাচ হারলেন, একজন সেঞ্চুরি করে লাফায় উঠলো, ওই দিন বাংলাদেশ ক্রিকেট ভক্তরা এখন আর চায় না। দে ওয়ান্ট টু সি বাংলাদেশ টিম উইন, দ্যাটস ইট। বর্তমানে বাংলাদেশের দর্শকদেরও টেস্টটা চেঞ্জ হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দর্শকরা তারা বর্তমানে ক্রিকেটটাকে এখন ধারণ করছে। আগে যেমন আমরা দেখতে পেতাম যে বাংলাদেশ জিতলে তারা জিততো, বাংলাদেশ হারলে তারা দুঃখ পেত। কিন্তু এখন বাংলাদেশের দর্শকরা কারণটা জানতে চায়, কেন হারলো, কি কারণে হারলো। এখন একটা জিনিস বিষয় যে কোয়াবের অ্যাকশনে আগে কখনো দর্শকরা এরকম রিয়েক্ট করেছে কিনা জানি না। বিপিএল একটা খেলা বন্ধের কারণে দর্শকরা এরকম রিয়েক্ট করেছে কিনা আমার মনে পড়ছে না। তো দর্শকরা এখন ক্রিকেটটা বুঝে এবং তারা ক্রিকেটটা কোর ভাবে বুঝতেছে এবং তারা কিন্তু বিভিন্ন লিগেও কিন্তু দর্শকদের সেই টেস্ট বাইরে চলে আসছে। একটা সময় আসিফ আকবরের একটা কথা ছিল যে আগে খেলার পাতা ছিল, মানে পেপারে খেলার পাতা 2 থেকে 3 পৃষ্ঠা ছিল, সেখানে এখন 1 পৃষ্ঠা বা 1 কলামে চলে আসছে। এটাই কি মানে খেলার প্রতি দর্শকদের দ্বিমুখিতা, নাকি দর্শকদের টেস্ট আরো বাড়তেছে খেলার প্রতি এবং খেলাটাকে তারা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে? কি মনে হয়? প্রথমত আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটের যে ফ্যানরা তারা অনেক স্মার্ট, মানে সংখ্যাগরিষ্ঠদের কথা বলছি স্মার্ট। আরেকটা বিষয় হচ্ছে, বললাম বাংলাদেশ ক্রিকেটের ফ্যানরা এখন শুধু ট্রফি দেখতে চায়। আর আরেকটা বিষয় হচ্ছে,
ক্রিকেটারদের সাথে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মিল নেই, এটাকে আমি একটু ব্যাখ্যা করতে চাই। বর্তমান যুগে যে জেনারেশন এবং এই জেনারেশন এবং ক্রিকেট ভক্তদের যেই একটা মিশ্রণ, এই মিশ্রণ না দেখতে চায় ক্রিকেটারদের সাথে তাদের ফিলোসফিক্যাল মাইন্ড ম্যাচ করে কিনা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় ওই ক্রিকেটারকেই বাংলাদেশের মানুষজন বেশি ভালোবাসছে যেই ক্রিকেটারের ফিলোসফি বা যে ক্রিকেটারের অ্যাক্টিভিটি দর্শকদের মনের মতো। মানে ধরেন দর্শকরা সবাই সবুজ রং পছন্দ করে, এখন যেই ক্রিকেটার সবুজ রঙকে পছন্দ না করলে সাপোর্ট করে বা সবুজ রঙের আশেপাশে থাকে তাকে ভালো লাগবে। আর যারা দর্শকরা সবুজ রং পছন্দ করে দর্শকরা পছন্দ করে দেখে ক্রিকেটাররা যদি বলে না আমার লাল পছন্দ, দেখবেন তাদেরকে পছন্দ করবে না। বাংলাদেশের মানুষ না আগে যখন ক্রিকেট ফ্যান ছিল সাকিব তামিম মাশরাফি কেমন এটার জন্য ইনাফ ছিল, বাট এখন ইনাফ না। এখন একজন ফ্যান সে ক্রিকেটার ভালো খেললে তাকে বাহবা দিবেই, কিন্তু তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সেই ক্রিকেটার আমার দেশকে নিয়ে কি ভাবে, সেই ক্রিকেটার আমাদের দেশের ইস্যু নিয়ে কি ভাবে, এটা খুব ইম্পর্টেন্ট। বর্তমানে ক্রিকেটাররা প্রায় বলেন মিডিয়ার মাধ্যমে বা দর্শকদের কাছে আমাদের ভুল তথ্য প্রচার করা হচ্ছে, দর্শকরা আমাদের ভুল বুঝছেন না। ভাই, দর্শকরা আপনাদের ভুল বুঝছে না, দর্শকদের সাথে আপনাদের সমন্বয় নাই। এখন দর্শকদের সাথে সমন্বয় মানে কি এটা যে দর্শকদের সাথে ফোনে কথা বলতেছেন না, ডাইকে সেলফি তুলছেন, এরকম বিষয় না। দর্শকদের সাথে সমন্বয় হচ্ছে দর্শকদের পালসটা বোঝা, দর্শকরা কি চায়, এইটা খুবই ইম্পর্টেন্ট। আপনাকে একটা কথা বলি আরাফাত, এই বিশ্বকাপ ইস্যুর আগে ধরেন লিটন দাস, নাজমুল শান্ত কিংবা নাজমুল শান্ত নেই টি-20 দলে, এই ক্রিকেটাররা যদি কেউ একজন ফেসবুকে বলতো আমি খেলবো না বিশ্বকাপ, আপনি দেখতেন তিনি রাতারাতি বাংলাদেশের মানুষের সোনার চোখের মনি হয়ে যেত। আমি বলছি তাদের জায়গা থেকে এটা ভেরি টাফ ফেসবুকে স্ট্যাটাসে দেওয়া, বাট অ্যাজ অ্যান এক্সাম্পল দর্শকরাই কমেন্ট করে আপনাদের বলে দিবে যে এই বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের স্কোয়াডে থাকা কোনো ক্রিকেটার যদি বোর্ডকে তোয়াক্কা না করে লিখতো আমরা এবার বিশ্বকাপ খেলতে যাব না, দেখতেন সাধারণ মানুষ পাগল হয়ে যেত তাদের জন্য। যদিও তারা ওই অবস্থান থেকে বলতে পারে না বিষয়গুলো, কিন্তু এই বিষয়গুলো মানে কি, বাংলাদেশের যে রিসেন্ট ইস্যু, সেই রিসেন্ট ইস্যুতে আপনারা কি ভাবছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি এর আগে একবার বলেছিলাম যে দেখেন ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষ এখনো ওসমান হাদির কবরের সামনে তারা অবস্থান নিচ্ছেন। কয়জন ক্রিকেটার আসলে পোস্ট দিয়েছেন ওসমান হাদিকে নিয়ে? মানুষজন কিন্তু এই কারণে আরো বেশি ফ্রাস্ট্রেটেড। আরাফাত, আমার দেখা মতো তাহিদ হৃদয় একটা পোস্ট দিয়েছিলেন এই বিষয়টা নিয়ে, একটা শুধু তাওহিদ হৃদয়কে দেখা গেছে নানা সময় তাওহিদ হৃদয় এই বিষয়ে পোস্ট করেন, তার জন্য সে ক্রেডিট ডিজার্ভ করে, কিন্তু কয়জন ক্রিকেটার আপনি দেখেছেন এখনো? এটা আমি আগেও বলেছিলাম যে হয়তো ওসমান হাদির সাথে বাংলাদেশের ক্রিকেটের কোনো সম্পর্ক নাই, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে সে নেতা, সে এক বিপ্লবী ক্যারেক্টার। তাকে এইভাবে খুন করার পরে তার যখন দাফন হলো, সেই দাফনের পরেও কি আপনাদের হৃদয় গলেনি? তাকে স্ট্যাটাস দিতে পারলেন না, কিন্তু বেগম খালেদা জিয়াকে আপনি দিয়েছেন। আরাফাত, আমার কথা হচ্ছে বেগম খালেদা জিয়া নিয়ে দেওয়া যাবে এরকম না। খালেদা জিয়া তো কোনো দলের না, খালেদা জিয়া বাংলাদেশের। খালেদা জিয়া যেমন বাংলাদেশের, এজন্য আপনি ওন করে স্ট্যাটাস দিয়েছেন, পোস্ট শেয়ার করেছেন। ওসমান হাদিও বাংলাদেশের, এই জেনারেশনের জন্য আইকনিক ক্যারেক্টার। তো এই আইকনিক ক্যারেক্টারকে আপনি ওন করেছেন। দর্শকরা না এইভাবে ভাবে, যারে আমি যেভাবে ভাবি আমার প্রিয় ক্রিকেটার তো সেভাবে ভাবে না। এই কারণে দর্শকদের সাথে ক্রিকেটারদের একটা দূরত্ব তৈরি হয়েছে। নানা সময় ক্রিকেটাররা যা ভাবে, মানে ভক্তরা যা ভাবে তা ক্রিকেটাররা ভাবে না বা তারা বলে না, যার কারণে দর্শকদের সাথে মানে ক্রিকেটারদের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। এবং এই দূরত্ব চলবে যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের যে ফিলোসফিক্যাল মাইন্ড, সেই ফিলোসফিক্যাল মাইন্ডকে দর্শকদের ফিলোসফিক্যাল মাইন্ডের সাথে কানেক্ট করতে পারছে না। যতদিন পারবে না ততদিন পর্যন্ত তারা এই বুলিং হবে। একটা প্রশ্ন কিন্তু ইদানিং এখন আমাদের সবার কাছেই চলে আসছে, যে প্রায় সময় দর্শকরা প্রশ্ন করে, কেউ মত দেয়, কেউ দ্বিমত করেন। সবার কথাই একটাই যে সাকিব আল হাসানকে কি পাকিস্তান সিরিজে দেখা যাবে কি না। যদি কিন্তু একটা মিশেল রয়েছে, সরকারের একটা চেঞ্জের বিষয় রয়েছে, সাকিব আল হাসান ফিট কিনা সেটার একটা বিষয় রয়েছে। অনেক সময় সাকিব নামটাই অনেক একটা টিমের জন্য যে সাকিব আল হাসান আছেন, কিন্তু একটা বিষয় সাকিব আল হাসানকে যখন দেশের মাটিতে আসতে হলো বা তিনি খেলতে পারলেন না দেশের মাটিতে, তারপর থেকে যে সাকিব আল হাসান একের পর এক টুর্নামেন্ট, সকল টুর্নামেন্টে সাকিব আল হাসানকে দেখা যাচ্ছে, তিনি খেলার মধ্যেই আছেন। কি মনে হয় পাকিস্তান সিরিজে সাকিব আল হাসানকে দেখা যাবে কিনা? দর্শকদের পার্সপেক্টিভ ভিন্ন, কেউ বলছে আসুক, কেউ বলছে আসুক না, আবার বিসিবি বলছে চায়, আবার বলতেছে সরকার যদি না চায় সে আসবে না। এই যে একটা সাকিবকে নিয়ে টানা হেঁচড়া চলতেছে, এইটার সমাপ্তিটা আসলে কোথায়? আচ্ছা, সাকিব ইস্যুতে আরাফাত আমি কিভাবে বলবো, একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলবো নাকি আমার নিজস্ব ফিলোসফি করে বলবো? নিজস্ব ফিলোসফি বলবো। আচ্ছা, প্রথমত অনেকে জানেন হয়তো বা সাকিব আল হাসান ইজ দ্য রিজন ওয়াই আই বিকেম স্পোর্টস জার্নালিস্ট। সাকিব আল হাসানের কারণে আমি ক্রীড়া সাংবাদিকতায় আসি। এরপরে দেখা যায় যে
সাকিবের প্রতি একটা টান তো সব ক্রীড়া সাংবাদিক দিকে রয়েছে, এভরিওয়ান লাভস হিম, ওরকম একটা ক্যারেক্টার। কিন্তু 5ই আগস্টের পরে কিন্তু দেশের একটা আমূল পরিবর্তন হয়ে গেছে। এখন ব্যক্তিগতভাবে আমি চাই সাকিব শুধু এতটুকু বলে আসুক যে সে এখন কোন সাইডে আছে, শুধু এরকমই গুরুত্বপূর্ণ যে সে এখন আওয়ামী লীগের সাইডে কিনা। মানে হচ্ছে এটা এটা কোনো গণমাধ্যম কর্মীর কথা না, এটা হচ্ছে একজন ভক্ত যে একসময় সাকিবের ভক্ত ছিল, এখন ভক্ত নাই। সাকিব ক্লিয়ার করে আসুক যে আমি আমি এই পক্ষের না, বাস এতটুকু যদি সাকিব বলে। অলরেডি বাংলাদেশের মানুষের 40-60% সাকিবের পক্ষে বিপক্ষে রয়েছে। সাকিব যদি এটা বলে, বাংলাদেশের মানুষ সাকিবকে উপরে নিয়ে যাবে। সাকিবকে শুধু ক্লিয়ার করতে হবে যে আমি ভাই শুধু এই পক্ষের না, এটা হচ্ছে আমার নিজস্ব কথা। আর সিরিজ খেলবে কিনা এটা নিয়ে যেটা বললাম, দেখেন বাংলাদেশ ক্রিকেটের না সাকিবকে খুব গুরুত্ব লাগবেই। সাকিব এমন একটা ক্যারেক্টার, বাংলাদেশ ক্রিকেটে তাকে লাগি। দেখেন রিসেন্টলি অনেক ইস্যু ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু সাকিব আল হাসানকে ব্যবহার করা হলো, অবশ্যই। এবং এই ব্যবহার করাকে আমি খারাপভাবে দেখছি না, ভালোভাবে দেখছি, সবসময় হয়। তো যেটা সবসময় হয় আর কি। তো সাকিব যদি খেলে তার একটা বিদায় হবে, দেশের মাটিতে না হলেও দেশের জার্সিতে সাকিব যদি বিদায় নেয়, বাংলাদেশের ক্রিকেটাররা অনুপ্রাণিত হবেন, যারা ভবিষ্যতে ক্রিকেটার হচ্ছেন তারা অনুপ্রাণিত হবেন, ভক্তরা খুশি হবেন। সাকিবের জন্য একটা মাইলফলক থাকবে, কারণ বাংলাদেশে কিন্তু সুপারস্টার কিন্তু শুধু সাকিব আল হাসান, এটা কিন্তু ক্রিকেটার না আরাফাত। সাকিব আল হাসান বাংলাদেশের সুপারস্টার, মানে শুধু বাংলাদেশ ক্রিকেটার না, বাংলাদেশে সাকিবের থেকে বড় একটা সুপারস্টার নাম বলেন আমি ঘুমে আসি, বলতে পারবেন না। তো সাকিব বড় এক ক্যারেক্টার, বাট তার ওই ক্যারেক্টারটা তাকে ক্লিয়ার করে আসতে হবে যে আমি কোন পক্ষের, তাহলে সাধারণ জনগণ আরো বেশি তাকে রিসিভ করবে। এবং আমার মনে হয় যদি রাজনীতি বাদও দেই, ক্রিকেটার সাকিবকে যদি আনা হয়, সাকিব খেলুক, সাকিব খেললে হয়তো বা সাধারণ দর্শকরা সেটা ভালো মতো রিসিভ করবে। কিন্তু আমি আমারটা বললাম, আমি চাই সাকিব আল হাসান নিজের জায়গার অবস্থানটা ক্লিয়ার করুক যে আমি ওই দলের না, বাস দ্যাটস ইট। ক্রিকেটার সাকিব, রাজনৈতিক সাকিব, অ্যাডের সাকিব, এই সব সাকিবকে কি আলাদা করা আসলে সম্ভব কিনা? মানে সাকিব আল হাসানের যে দুইটা আমরা পক্ষ দেখছি, খেলোয়াড় সাকিব, রাজনৈতিক সাকিব, এখন এই সাকিবকে আলাদা করা সম্ভব কিনা? এটা কি আদৌ সম্ভব? আলাদা করতে হবে, কারণ যে ঢাকায়, ময়মনসিংহ কিংবা রাজশাহীতে থাকে তার কাছে সাকিবকে ঘৃণা করার কোনো কারণ নাও থাকতে পারে, কিন্তু মাগুরায় জুলাই আন্দোলনের সময় যদি কেউ ভিকটিম থাকে, কেউ মার খায়, তার কাছে সাকিব কিন্তু নেগেটিভ রোল, তার কাছে সাকিব কিন্তু প্রশ্নবিদ্ধ জায়গা। সোশ্যাল মিডিয়াতে অলরেডি আমরা দেখছি, আমরা প্রায় সময় দেখি যে বিভিন্ন রাজনৈতিক নেতা কিংবা রাজনৈতিক ক্যারেক্টার, আপনি দেখেছেন যে ডাকসুর চিফ সাদিক খান বলেছেন যে সাকিব আল হাসানকে ক্লিয়ার করতে হবে সে কোন জায়গার, এই একই ধরনের কথা বলেছেন। তো আমার কাছে মনে হয় কি, আপনি একটা মানুষকে দিলে আপনাকে সবভাবে নিতে হবে। এখন ইমরান খানকে নিয়ে তো পাকিস্তানে কি হয় আপনি জানেন, ইমরান খান তো জেলেও ছিলেন, কই আছেন তিনি, তার ছেলে নেই কিন্তু কোনো খোঁজ নাই। তো যারা ইমরান খানকে পাকড়াও করে রাখছে, তারা কি এটা ভেবে রাখছে সে একসময় ক্রিকেটার ছিল, ওয়ার্ল্ড কাপ জিতায় নিয়ে আসছে? খুবই গুরুত্বপূর্ণ আপনি সেটার পাশাপাশি কি করছেন। এখন দেখেন মোহাম্মদ আশরাফুলের ফিক্সিং এর কারণে তাকে ক্রিকেট থেকে দূরে থাকতে হলো। এখন যদি কেউ এটা বলতো ফিক্সার আশরাফুল আর ডানাতি ক্লাসিক স্টাইলিশ ব্যাটসম্যান আশরাফুল এক না, তাকে প্লিজ খেলান, এটা কিন্তু তখন মানাতো না বা অন্যরকম হতো। তো আমার কাছে মনে হয় ভালো খারাপ দুইটাই আসবে, কারণ সাকিব তো কোনো র্যান্ডম ক্যারেক্টার না, আইকনিক ক্যারেক্টার বাংলাদেশের। তো আপনি রাজনীতি করলে কি করেন সেটা যেমন গুরুত্বপূর্ণ, সেটা মানুষ ফলো করে, ঠিক তেমন আপনি অ্যাজ এ ক্রিকেটার এরকম সেটাও ফলো করে। একটা সহজ করে বলি, সাকিব যদি কোনো বিজ্ঞাপনে দাঁড়ায়, সেই বিজ্ঞাপন কিন্তু হিট, তার মানে সাধারণ দর্শক ক্রিকেটের বাইরে আপনার বিজ্ঞাপন দেখছে, তাহলে এই সাধারণ দর্শকও ক্রিকেটের বাইরে আপনার রাজনীতিও দেখবে, আপনি সেটা থেকে পার পাবেন না। আপনি যদি বিজ্ঞাপন করলে দর্শকরা হুমড়ি খেয়ে পড়ে সেই বিজ্ঞাপনে, আপনি কোনো শোরুম উদ্বোধন করলে যদি সেই শোরুমে হুমড়ি খেয়ে পড়ে, তার মানে কি এখানেও কিন্তু ক্রিকেটের বাইরেই কিন্তু চলে গেল এই দুটা বিষয়। তো এগুলো যদি ক্রিকেটের বাইরে যেতে পারে, সেটা আপনি রিসিভ করবেন। সাকিব রাজনীতি করবে, সেটা রিসিভ করবেন না, সেটা রিসিভ করতে হবে। তো সাকিব আল হাসানকে নিয়ে বিষয় হচ্ছে এটাই, কোনোভাবে আপনি রাজনীতিটাও আলাদা করতে পারবেন না সাকিবের কাছ থেকে, যদিও তিনি অল্প সময়ের জন্য ছিল, অনেক আলোচনা রয়েছে, বাট দিন শেষে সাকিব আল হাসানের নিজের পয়েন্ট অফ ভিউ এবং তিনি কোন সাইডে আছেন সেটা ক্লিয়ার করা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমার কাছে মনে হচ্ছে এখনো তিনি ক্লিয়ার করতে পারেন নাই, মানে অ্যাকর্ডিং টু ফ্যান্স অফ বাংলাদেশ। যেদিন আসলে তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার বার্থডের দিন উইশ করলো, সে উইশ করার পরে সাধারণ জনগণ কিন্তু ব্যাশিং করেছে, বুলিং করেছে কমেন্ট সেকশনে। তার মানে আমি কিন্তু সাধারণ জনগণের পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলছি, আমি কিন্তু নিজের কোনো ব্যক্তিগত অপিনিয়ন সেখানে দিচ্ছি না। তো সাধারণ জনগণ সেখানে স্পষ্ট করেছে একটা ওয়ার্ড, যেই ওয়ার্ড তার বন্ধু রিসেন্টলি শুনছে, এই ওয়ার্ডটার না বলি, তো এই ওয়ার্ডটার কিন্তু শুনতে হচ্ছে বারবার। তো সাকিবকে শুধু ক্লিয়ার করতে হবে সে কোন সাইডে। আর একটা বিষয়, মূল প্রশ্নের অ্যান্সার এটাই আরাফাত, সেটা হচ্ছে ক্রিকেটার সাকিব আলাদা, রাজনৈতিক
সাকিব আলাদা, এটাতে আমি বিশ্বাস করি না। দুইটাই সাকিব, সাকিবকে দুইটাই দায় নিতে হবে। ক্রিকেটের ক্ষেত্রে যেমন সাকিবকে আমরা থামস আপ দিই, রাজনীতিতে তার যেই রোল, তার রোলে যেই প্রশ্নবিদ্ধ করার হওয়ার জায়গা, সেই জায়গাতেও আমাদের রিয়েক্ট দিতে হবে, এটাই আসলে নিয়ম। সবশেষ বিশ্বকাপ নিয়ে একটু কথা বলতে চাই। বিশ্বকাপ নিয়ে আমরা অনেক কথা বলছি, অনেক আলোচনা করছি, সমালোচনা করেছি। সবশেষ প্রকৃতির একটি নেচার, রিভেন্স অফ নেচার একটা কথা বলা আছে যে নিপা ভাইরাস নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে। অস্ট্রেলিয়াও বলছে তারা নজর করছে, ইংল্যান্ড থেকেও কথা হচ্ছে, পাকিস্তান চিঠিও দিয়েছে। আদৌ কি এই সম্ভব ওয়ার্ল্ড কাপটা, কি মনে হচ্ছে? আবার বাংলাদেশকে বাদ দেওয়ার কারণে কিন্তু 2036 সালে যে বাংলাদেশ ভারত যে অলিম্পিক যে আয়োজন করতে যাচ্ছিল, সেটাতেও কিন্তু একটি বাধা পড়তেছে। তো সব মিলিয়ে কি ইন্ডিয়া কি চাপে পড়ছে কিনা? আমার কাছে মনে হয় কি, দেখেন নানা সময় সেই নাজমুল হাসান পাপন থেকে শুরু করে শেখ মেহেদী থেকে সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, নানা সময় বাংলাদেশের আইকনিক ক্রিকেটের যারা ক্যারেক্টার আছে তারা একটা কথা বলেন টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে, ভাই প্লিজ দোয়া করবেন আমাদের জন্য। আমার কাছে মনে হয় এবার আমি জিনিসটা বুঝতে পেরেছি, বাংলাদেশের মানুষের দোয়া আসলে কাজে লাগে। এই যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলছে না, ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ হবে কিনা সন্দেহ হয়ে গেছে, অলিম্পিক একটা জায়গা দিয়ে তাদেরকে নেগেটিভ মার্ক দিয়ে দিয়েছে, ইংল্যান্ড অস্ট্রেলিয়া শুনছি যেটা তারা নাও খেলতে পারে নিপা ভাইরাসের কারণে। তো আমার কাছে মানে বাংলাদেশের মানুষের দোয়া থেকে আর হয়তো বা ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে গিয়ে এত সমালোচনার জায়গা হচ্ছে, মজা করছিলাম। বাট আমার কাছে মনে হয় যে ভারত অনেক চাপে আছে, এবং জীবনে প্রথম আমি দেখলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কারণে হলেও ইন্ডিয়া অনেক বড় ধাক্কা খেয়েছে। আর একটু কথা বলতে চাই, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আবার বাংলাদেশ ক্রিকেট সবসময় ভারতকে বড় চ্যালেঞ্জ দিয়েছে, এবং ভারতের জন্য বাংলাদেশি ক্রিকেটের সবচেয়ে বড় হুমকি। এখন আপনি বলতে পারেন কিভাবে বাংলাদেশের ক্রিকেটের মান এই, ইন্ডিয়ার ক্রিকেটের মান এই, বিষয়টা এরকম না। আপনি একটু ফ্ল্যাশব্যাকে যান। 2007-এ সাকিব তামিম মুশফিকদের যে ব্যাচটা ওয়ার্ল্ড কাপে হারিয়েছিল সৌরভ গাঙ্গুলীদের সেই টিমটাকে, ওই টিমে বিশ্বকাপ থেকে কিন্তু ছিটকে যায় ইন্ডিয়া। ছিটকে যাওয়ার পর পুরো ওয়ার্ল্ড কাপের কিন্তু ক্ষতি হয়, কারণ ইন্ডিয়া অনেক বড় স্টেক হোল্ডার এই বিশ্বকাপে। ইন্ডিয়া যেমন ধাক্কা খায়, আইসিসিও ধাক্কা খায়। আরে আমাদের ব্যবসা তো পুরো লালবাত্তি, এরকম একটা অবস্থা। খেয়াল করে দেখবেন 2007-এ বাংলাদেশের কাছে হারার পর অসাধারণ এক ম্যাচ, যে ম্যাচে সাকিব অসাধারণ খেলেছেন, তামিম জহির খানকে ডাউন থেকে ছক্কা মারলেন, তামিমের জীবনের সেরা একটা শট, মুশফিক ভালো খেললেন, পুরো পঞ্চমণ্ডপ মোটামুটি সবাই ভালো খেলেছেন। তো হোয়াটএভার, ওই ম্যাচ হারার পর কিন্তু ইন্ডিয়া নিজেদের ঢেলে সাজিয়েছে। আপনি খেয়াল করে দেখেন 2007-এর আগের ইন্ডিয়ান টিম আর 2007-এর পরের ইন্ডিয়ান টিম আলাদা। 2007-এর পর ইন্ডিয়া যেটা করলো সেটা হচ্ছে তারা আইপিএল নিয়ে আসলো। এই আইপিএল দিয়ে তারা ক্রিকেটকে দখল করলো। আবার একটু পেছনে যাই, আপনি দেখেন আমি বললাম 2007 বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারার পর কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমের দামটা একটু কমে যায়, তাদের একটু মুখ লুকাতে হয়। টি-20 ওয়ার্ল্ড কাপে হারার পরে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে হারার পরে ইন্ডিয়া ভাবে আমাদের এমন কিছু করতে হবে, আমাদের রাজত্ব যাতে কায়েম থাকে, রাজত্ব যাতে ঠিকঠাক থাকে। ঠিক এই কারণে তারা আইপিএল করলো। এবং আপনি জানেন আইপিএল পুরো পৃথিবীর শ্রেষ্ঠ, মানে যতই সমালোচনা করেন আইপিএল বেস্ট লিগ, কিছু করার নেই। এই আইপিএল দিয়ে কিন্তু তারা ক্রিকেটকে আবারও কেন্দ্রীভূত করলেন। এরপর নানা সময় তারা 2011 ওয়ার্ল্ড কাপ, 13 চ্যাম্পিয়ন্স ট্রফি, নানা সময় বিভিন্ন ট্রফি সিরিজ খেলে তারা আবারও ক্রিকেটের আধিপত্য এনেছে। আর আমাদের একটা কথা আপনার মানতে হবে, 2007-এর আগে ইন্ডিয়া ভালো টিম ছিল, কিন্তু রাঘব বোয়াল ছিল না। 2007-এর পরে রাঘব বোয়াল হয়েছে ভারতীয় দল, এবং এর কারণ বাংলাদেশের কাছে হারা। ওই যে তারা একটা বড় বিপদে পড়েছিল, সেই বিপদ আবারও আমার কাছে মনে হয় প্রায় 20 বছর পর, 19 বছর পর আবারও সেই একই ধাক্কা। বাংলাদেশ এবার বললো আমরা বিশ্বকাপ খেলবো না। সেই বাংলাদেশ, যেই বাংলাদেশ ইন্ডিয়াকে 2007-এ ওয়ার্ল্ড কাপে মানে গ্রুপ স্টেজ থেকে বের করে দিয়েছিল, বের করে দেওয়ার পর ইন্ডিয়ান ক্রিকেট ঘুরে দাঁড়ালো, ঠিক এবারও একই অ্যাটাক বাংলাদেশ দিয়েছে। এই গাটস কারো হবে না। আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট আইসিসিতে যাই হোক না কেন, আমরা এই আধিপত্যের বিপক্ষে দাঁড়াতে পেরেছি, এইটা বাংলাদেশের ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সটে অনেকে বলে ভাই ক্রিকেট ধ্বংস হয়ে গেল, ধ্বংস হবে না, ক্রিকেট ধ্বংস হবে না, বরং আমরা যে আসলে কোন লেভেলের দল, আমাদের ফ্যানরা যে কত স্ট্রং দল, এটা আইসিসি হারে হারে বুঝবে। আমরা না খেললে কত বড় লস হয়। ভাই আপনি ওয়ার্ল্ড কাপ দেখেন, ওয়ার্ল্ড কাপের সেরা 5টা ম্যাচ যদি আমরা বলি, টিআরপি ম্যাচ, টিআরপি মানে হচ্ছে ওয়ার্ল্ড কাপে যদি বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দেয়, তাহলে কয়টা ম্যাচের জন্য দিতে পারে একটু আসি কাউন্টে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান, আপনাকে একে রাখতে হবে, ওয়ার্ল্ড কাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। সেকেন্ড ইংল্যান্ড অস্ট্রেলিয়া। আর আবার থার্ড ম্যাচটা কি? আর আবার থার্ড ম্যাচ কিন্তু বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা, ফোর্থ ম্যাচ বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান, এরপরে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, এরপর বাংলাদেশ ভার্সেস পাকিস্তান। বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ আইসিসির কাছে। আইসিসি এখন বুঝতে পারতেছে না, একটা সময় বুঝবে, কারণ আমাদের অনেক বড় স্টেক হোল্ডার আমরা। তো আমার কাছে মনে হয় বাংলাদেশ যে স্টেপ নিয়েছে, এই স্টেপের জন্য বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হবে না, বরং আমরা
নিজেদেরকে ভীতু না রেখে আমরা প্রতিবাদের ভাষা জানিয়ে দিলাম। পাকিস্তানের উচিত এই ওয়ার্ল্ড কাপটা পুরোপুরি বয়কট করা, বাট তারা করবে কিনা জানি না। বাট তারা মানে পাকিস্তান যদি আসলে অনেকেই বলে থাকে যে পাকিস্তান হচ্ছে গাদ্দারদের দল, গাদ্দারদের দেশ। যদি এবারের ওয়ার্ল্ড কাপে পাকিস্তান নাটক করে খেলতে যায় তাহলে পাকিস্তানকে যে বাংলাদেশের সাধারণ জনগণরা গাদ্দারের দেশ বলে, তারা তারা গাদ্দারের দেশ। আর এখন যদি পাকিস্তান ওয়ার্ল্ড কাপ বয়কট করে তাহলে বুঝতে পারবো যে বাংলাদেশের বন্ধু হচ্ছে পাকিস্তান। এইটা একেবারে ক্লিয়ার। কারণ পাকিস্তান যদি এবার ওয়ার্ল্ড কাপ না খেলে তাহলে তারা হিপোক্রেট বলা যায়, তারা নিজেদেরকেও চিনতে পারবে না। দেখেন রিসেন্ট 5 বছরে ইন্ডিয়া পাকিস্তানের যত ক্ল্যাশ, সব ক্ল্যাশে কিন্তু পাকিস্তান একা লড়েছে পুরো আইসিসিতে, তাদের পক্ষে কেউ ছিল না। এখন পাকিস্তানের এজেন্ডা কি ছিল? পাকিস্তানের এজেন্ডা ছিল আইসিসিতে ভারতের আধিপত্য কমানো। আরে ভাই, বাংলাদেশ তোমাদের রাস্তা সহজ করে দিছে, তোমরা তো সেই সহজ রাস্তা করার মানে সহজই রাস্তা করে দিছে, সেটাকে লুফে নিবা। যদি তোমরা গরিবেশে করে শুধু টাকার জন্য সেই টুর্নামেন্ট খেলতে যাও তাহলে তোমরা গাদ্দারদের দেশ। ধন্যবাদ ইসলাম আহমেদ। দর্শক, এই ছিল আজকের স্কোরবোর্ডের আয়োজন। পরবর্তী আয়োজন দেখার জন্য আপনার সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।